আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। দলটির কার্যক্রম তো নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল, তবুও কিভাবে? বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি, সেই রাজনীতিতে সব থেকে বড় চমকটাই বোধহয় এটা হতে চলেছে। এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত 16টি দলের একটা জোট হতে চলেছে, যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয়। এবং জাতীয় পার্টি টেস্টের পরে দেখবেন যে অকস্মাৎ কিন্তু আওয়ামী লীগেরও বিষয়টি সামনে চলে আসবে। যারা 15 বছর আওয়ামী লীগের সাথে থাকলো, সেই জাতীয় পার্টি বীর সবই দর্পে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ইলেকশনে, যেটি সবাই বলছে এটি আওয়ামী লীগকে আনবার আগে একটি ড্রাই রান। অর্থাৎ যে জাতীয় পার্টি আগামীর নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ মাস হবে, আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে দাঁড়াবে। সেটা নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষ মাস হবে আর কার জন্য সর্বনাশ হবে। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মূলত জাতীয় পার্টি যে জোটটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এর মাধ্যমেই এক ধরনের টেস্ট হবে যে এটিতে আসলে রিপার্কেশন কেমন হয়। এরই মধ্যে জাতীয় পার্টির হয়ে অংশ নিতে যাচ্ছেন তারা সবাই 15 বছর আওয়ামী লীগের আমলে কেউ কেউ মন্ত্রীও ছিলেন এবং সেই জোটের হয়ে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। সো গত প্রায় এক সপ্তাহ ধরে যখন জাতীয় পার্টির এই জোটের কথা বলা হচ্ছে, মাঠে কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে সেই আলোচনা নেই যে এরা দোসর বা দোসরের দোসর, অর্থাৎ এরাই কিন্তু আবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে। অর্থাৎ গত 15 বছর যারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে যারা সহায়তা করেছে, তারা যখন প্রকাশ্যে একটি জোট গঠনের সিদ্ধান্ত নিয়ে আসছে, তার মানে সরকার বা যারা চাচ্ছে যে সব দলের অংশগ্রহণের নির্বাচন, তারা একটি টেস্ট হিসেবে দেখতে চায়, যেটির কারণে বলা হচ্ছে যে পার্টি টেস্টের পরে দেখবেন যে অকস্মাৎ কিন্তু আওয়ামী লীগেরও বিষয়টি সামনে চলে আসবে। কেননা এটিতে কেমন রিপার্কেশন হয়, কেমন ফিডব্যাক হয়, সেটির দিকে কিন্তু সবাই দেখতে চাইছে যে জাতীয় পার্টিকে যারা 15 বছর সব ধরনের সহায়তা করে আসলো আওয়ামী লীগকে, তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে আওয়ামী লীগ নয় কেন, তখন একটি লিগ্যাল ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। অর্থাৎ দোসর যদি থাকতে পারে তাদের কথা মতো, তাহলে আওয়ামী লীগ আসবে না কেন? এটি কিন্তু একটি বড় প্রশ্নবোধক বিষয় হয়ে আসছে, যেটি কিন্তু দেখুন মানুষের যেটা বলা হচ্ছিল অ্যাটেনশন একদিকে থাকবে, এবং আওয়ামী লীগ কিন্তু বারবারই বলে আসছিল যে বিজয় দিবসে তারা ফিরবে। এবং আমরা বারবার বলছিলাম নিশ্চয়ই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে এমন কোনো নিশ্চিত তথ্য আছে যার মাধ্যমে তিনি বারবার বলছিলেন যে তিনি এই ইসে আসতে চান, তিনি এই ইয়াতে তিনি অংশ নেবেন। ডিসেম্বরে যে আসবে সেখানে তার দল এর রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং তার দল এই নির্বাচনে অংশ নেবে। যেটি বলা হচ্ছে যে এটি হচ্ছে এক ধরনের অ্যাসিড টেস্ট এই অর্থে যে যখন দেখা যাবে যে মঞ্চে আওয়ামী লীগের সমস্ত সুবিধাভোগী এমপি মন্ত্রী তারা যখন নির্বাচনী জোট গঠন করতে যাচ্ছে, তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেখানে কিন্তু চেয়ারম্যান হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, যিনি আওয়ামী লীগের আমলে আমরা জানি যে সড়ক মন্ত্রী ছিলেন, এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে তিনি আওয়ামী লীগের আমলে এমপি নির্বাচন করেছেন, তারা হয়েছেন। অর্থাৎ এই বিষয়টি দেখা যাচ্ছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তো দেখাই গেছে যে এরশাদকে নাকানি চুবানি খাইয়ে প্রতিবারই কিভাবে হাসিনার সাথে থাকা যায় সেটিকে নিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লড়াই করেছেন। মুজিবুল্লাহ চুন্নু তাই, অর্থাৎ জিএম কাদেরকে প্রায় এক ঘরে করে দিয়ে তারা কিভাবে শেখ হাসিনাকে সাথে নিয়ে নির্বাচন করা যায় সেদিকটা করছে। যখন জাতীয় পার্টির এরকম মানে প্রকাশ্যে ঘোরাফেরা এবং তাদেরকে নিয়ে এই নির্বাচন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে অন্য কেউই কিন্তু টু শব্দ করছে না। যাদের টু শব্দ করার কথা এনসিপি, তারা এখন প্রায় মাঠে ঘাটে মার খাচ্ছে। শব্দটি এই জন্যই বলা হচ্ছে মাঠে ঘাটে মার খাচ্ছে। আপনারা দেখবেন যে এনসিপির নেতাদের গতকালকে এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ, তিনি বরিশালে কি নাজেহাল হয়েছেন, তাকে রীতিমতো তিনি হেনস্থার শিকার হয়েছেন, তাকে ভুয়া বলে এলাকা থেকে, তারই নিজ এলাকা থেকে মানুষ তাকে বের করে দিয়েছে। এবং আমরা জানি যে ঠিক একই অবস্থা সমস্ত এনসিপি যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু এলাকায় এক ধরনের নিগ্রহের শিকার হচ্ছেন, এবং তারা যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু পাল্টা মবের তারা শিকার হচ্ছেন, পাল্টা হেনস্থার তারা শিকার হচ্ছেন। সেই যে আগের মতো এই তোরা কই রাজু তাই, সেইটি আর নেই। মানুষ এখন পাল্টা তাদেরকে প্রতিহত করছে, এবং এমন এক সময় করছে যখন নির্বাচন দোরগোড়ায়। অনেকে বলছেন যে যাদের উপর ভর করে এই সরকার নির্বাচনে জয়ী হয়েছেন তাদেরকে ভুলে যেতে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে অপাঙ্ক্তেয় করে তুলেছেন।
আজকে এনসিপি আজকে জোট করে নাম সর্বস্ব দুটি দলের সাথে, যাদের কোনো ইয়া নেই। একটা হচ্ছে জামাতের বি টিম, যেটিকে বলা হয় এবি পার্টি, আরেকটি তো কি নামগন্ধ, মানে মানুষ শুনেছে কিনা তাও জানে না। যাই হোক, এদেরকে নিয়ে এনসিপি খড়কুটো ধরে আঁকড়ে দেখতে চায়। এবং দেখুন, আজকে হাসনাত আব্দুল্লাহ বলছেন যে দরকার হলে তিনি স্বতন্ত্র লড়বেন, মানে এমন এক অবস্থায় চলে আসছে। এবং আরেকটু করা দেখার বিষয় যে উত্তরাঞ্চলের সমন্বয়ক বলা হচ্ছে সার্জিস আলম, অথচ তিনি উত্তরাঞ্চলেই অবাঞ্ছিত। তো এনসিপি যখন মাঠে ঘাটে সব জায়গায় মোটামুটি অবাঞ্ছিত, তারপরে নিগৃহীত, শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে, ঠিক একই সময় যারা 15 বছর আওয়ামী লীগের সাথে থাকলো, সেই জাতীয় পার্টি বীর সব, মানে সবই দর্পে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই ইলেকশনে, যেটি সবাই বলছে এটি আওয়ামী লীগকে আনবার আগে একটি ড্রাই রান। অর্থাৎ জাতীয় পার্টিকে আসার খবরে রিপার্কেশন কেমন হয়, মানুষ কিভাবে নেয়, সেটির উপর ভিত্তি করে এখানে আসবে। আপনারা জানেন যে আজও বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থান কিন্তু আপডেট আমরা আনুষ্ঠানিকভাবে জানিনি। অর্থাৎ তিনি কেমন আছেন, কিভাবে আছেন, সেই বিষয়টি কিন্তু এখনো প্রকাশ্যে আসছে না। সো একদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক ইস্যুটাকে জিয়ে রাখা হচ্ছে, অন্যদিকে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যেই দলটি তারা রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এইটি একটা বলতে হবে যে ইউটার্ন, যেটি বলা হচ্ছিল যে ডিসেম্বর মাসে যে কোনো সময় এই ঘটনাগুলো ঘটবে। এরা যখন জাতীয় পার্টিকে নিয়ে আসবে তখন অবশ্যই লিগ্যাল পয়েন্ট অফ ভিউ আসবে যে দোসরদের যদি, তাদের আওয়ামী লীগ যদি দোসর হয়ে থাকে, তাহলে জাতীয় পার্টি কি, তারা যদি রাজনীতি করবার, নির্বাচন করবার যদি পায়, তাহলে কেন আওয়ামী লীগ নয়? এই গ্রাউন্ড তৈরি হবে এবং এই গ্রাউন্ডের উপরেই কিন্তু আদালতের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে এখন পর্যন্ত যারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক মহল, তারা বর্ণনা করছেন বিভিন্ন মাধ্যমে। এবং আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে কিভাবে মানুষের দোরগোড়ায় গত 15 বছর আওয়ামী লীগের শাসনামল তুলে ধরা যায়, কিভাবে বলা যায় যে আগেই ভালো ছিলাম। মনে হয় যে এটি এখন একটি জাতীয় প্রায় সংলাপে পরিণত হয়েছে। প্রতিটি মানুষ, সেটি একেবারে নিম্ন শ্রেণী পেশার মানুষ থেকে উচ্চ শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষের মুখে এখন একটাই শব্দ, একটাই বাক্য, সেটি হচ্ছে আগেই ভালো ছিলাম। তারা তুলনা করছে যে আগের যে অবস্থান, সেই স্বপ্নের সেই অবস্থানটি যেটি তৈরি করেছিল, সেই অবস্থানটি একমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। যদি জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেটা রীতিমতো বুমেরাং হয়ে যাবে। রাজনীতির মাঠে, ভোটের মাঠে যত হিসেব নিকাশ রয়েছে সবকিছু এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ 24-এর অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দলগুলো মাঠে আছে, নিজেদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে, এই দলগুলোকে নিয়ে যে ভোটের মাঠে একটা ইকুয়েশন তৈরি হয়েছে, বিভিন্ন জরিপ বা জরিপের ফলাফল থেকে ইকুয়েশন এসেছে যে কারা কতগুলো আসন পেতে পারে, কারা সরকার গঠন করতে পারে, এই যে একটা সম্ভাবনার ইকুয়েশন তৈরি হয়েছে, এই সব কিছু এলোমেলো হয়ে যাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে। তার মানে এক কথায় যদি আমি বলি যে জাতীয় পার্টি আগামীর নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে সেটা কিছু কিছু দলের জন্য পৌষ মাস হবে, আর কিছু দলের জন্য সেটা সর্বনাশ হয়ে দাঁড়াবে। কিন্তু এখন আলোচনার বিষয় হলো জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে কিনা। যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কারণ গত কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি। তাছাড়া বলছে এই রানিং সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করবে। তো তফসিল ঘোষণা হয়ে গেলে তো আর কোনো একটা দলকে নিষিদ্ধ করতে পারবে না, বা নির্বাচন থেকে সাইড করে রাখতেও পারবে না। আর এই যে 1 সপ্তাহ বাকি আছে তফসিলের, এই 1 সপ্তাহের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে আবার মাঠে কিছু হবে পূর্বের ন্যায়, এমন পরিবেশও তো মনে হচ্ছে না পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা দেখে। তার মানে বলতে হয় যে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি নিয়ে যে বিভিন্ন সময়ে মিছিল, মিটিং, মারামারি, পিটাপিটি হলো, সেক্ষেত্রে মাঝখান থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর আহত হলো ফাও। বেচারা কিন্তু ওই সময় গুরুতর লেভেলের আহত হয়েছিল, এক কথায় বলা যায় মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে এসেছেন। বাট জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বলা যায়। তো এই বিষয়টা নিয়ে দর্শক শ্রোতা আলোচনা করবো যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে সেটা কার জন্য পৌষ মাস হবে আর কার জন্য সর্বনাশ হবে। দেখুন, বাংলাদেশে রাজনীতির মাঠে যে একটা প্রথা বা কালচার তৈরি হয়েছে যে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল হলো দুটো, বিএনপি এবং আওয়ামী লীগ। এছাড়াও আরো দুটো গুরুত্বপূর্ণ দল আছে, একটা হলো জামাতে ইসলামী আর একটা জাতীয় পার্টি। তো এই জামাতে ইসলামী এবং জাতীয় পার্টিকে আমি মনে করি এরা হলো হেল্পিং পার্টি বা অক্সিলিয়ারি পার্টি। কারণ বিগত বছরগুলোর যে নির্বাচন বাংলাদেশে, সেই নির্বাচনের ফলাফল, সরকার গঠন করা, সেই হিস্ট্রি যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাই জাতীয় পার্টি এরশাদের নেতৃত্বে যখন সরকার গঠন করেছিল সেই সময়টা ব্যতীত বাকি সময়ের বেশিরভাগ সময়ই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেছে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে। অপরদিকে জাতীয় পার্টি মানে জামাতে ইসলামও বেশিরভাগ সময় বিএনপিকে সরকার গঠনের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড বা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করেছে। কিন্তু 24-এর অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হয়, মোড় ঘুরে যায়। আওয়ামী লীগের মতো একটা প্রধান রাজনৈতিক দল আউট অফ পলিটিক্সে পড়ে যায়। তার মানে প্রধান রাজনৈতিক দল হিসাবে থাকে বিএনপি। আর ওই যে হেল্পিং হ্যান্ড, হেল্পিং পার্টি ছিল, তার মধ্য থেকে জামাতে ইসলাম এখন বিএনপির প্রধান কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে। তার মানে এখন আগামীর নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে প্রধান দুটো দল হয়ে যাচ্ছে বিএনপি এবং জামাতে ইসলামী।
তাহলে যে আরেকটা গুরুত্বপূর্ণ হেল্পিং পার্টি ছিল জাতীয় পার্টি, তার কি অবস্থা? এইটা নিয়েই বলছি যে জাতীয় পার্টি নিয়ে এখন আলোচনা আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আলোচনাই আসবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে রীতিমতো বুমেরাং হয়ে যাবে। কি হবে দেখুন সেটা। কেন বলছি যে যত জরিপ, যত ফলাফলের প্রত্যাশা, সম্ভাবনা তৈরি হয়েছে সবকিছু ভেঙে যাবে? কেন বলছি? কারণ হলো 24-এর অভ্যুত্থানের পর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিয়েছে। এছাড়াও বলেছিল যে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, তারা আমার ভাই, ভাইদেরকে ফ্যাসিস্ট বলবেন না, এই ধরনের বক্তব্য রেখেছিল। কেন রেখেছিল? কারণ আওয়ামী লীগের ভোট ব্যাংকটা খুব দরকার। আওয়ামী লীগ আউট অফ পলিটিক্সে পড়ে গেছে, আওয়ামী লীগ আউট অফ পলিটিক্সেই থাকুক, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ইলেকশনে আসতে দেওয়া যাবে না, বাট তাদের ভোট ব্যাংকটা দরকার। কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম একটা পর্বে আপনাদের সাথে যে আগামীর নির্বাচনের অন্যতম ট্রাম্প কার্ড হতে যাচ্ছে আওয়ামী লীগের ভোট ব্যাংক। তাই আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্যারি করার জন্য এই দৌড়ে নেমেছে জামাতে ইসলাম এবং বিএনপি উভয় দল। বাট জামাতে ইসলাম এই দৌড়ে অনেকটা সফল হয়েছিল, বিএনপি অতটা সফল হতে পারেনি। কারণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই জামাত যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে, ফ্যাসিস্ট বলতে না বলছে, বা দর্শক শ্রোতা আপনারা যদি আপনাদের নির্বাচনী এলাকার দিকে একটু তাকান, আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি সেফ অ্যান্ড সিকিউর পেয়েছে কোন দলের কাছ থেকে? বিএনপির কাছ থেকে না জামাতের কাছ থেকে? জামাত শিবির আওয়ামী লীগকে বেশি শেল্টার দিয়েছে, আশ্রয় দিয়েছে এবং কোনো ধরনের টর্চার করেনি বা খুব কম করেছে। হামলা মামলা খুব কম করেছে জামাত শিবিরের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে। এবং এটা একদম প্রকাশ্যে জামাতের আমির সাহেবই বলেছে, এই কয়েকদিন আগে বলেছে যে গত 1.5 বছরে কোনো প্রতিশোধ নেয়নি জামাত। কেন নেয়নি সেটা তো জানি। সুসম্পর্ক তৈরি করতে হবে, ভোট ব্যাংকটা লাগবে। আর এই দৌড়ে বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছিল। তো পিছিয়ে পড়ার পরেও তারা কিন্তু বিভিন্ন সময় আশ্বাস দিয়েছে আওয়ামী লীগকে। যদি আমরা একটু দেখি, কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গিয়ে বলেছিলেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে করতে চাই না, যদি হয়েও থাকে আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেব, আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। তার মানে তারাও এই ভোট ব্যাংকে, আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্যারি করার দৌড়ে নেমেছিল, কিন্তু পারেনি কেন? কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা মামলা, টর্চার, অত্যাচার, নির্যাতন যতটা মুখোমুখি হয়েছে, বেশিরভাগ হয়েছে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধ। বিএনপির নেতাকর্মী অনেক প্রতিশোধ নিয়েছে, এখনো নিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে, কিন্তু জামাত শিবির এই ক্ষেত্রে সফট ছিল। তো এবার মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি যে আওয়ামী লীগের ভোট ব্যাংক জামাত ভালোভাবেই কন্ট্রোলে নিয়েছিল, আওয়ামী লীগকে আশ্বস্ত করতে পেরেছিল যে জামাতকে ভোট দিলে জামাত কখনোই আওয়ামী লীগের উপরে প্রতিশোধমূলক হবে না, আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেল্টার দিবে, তাদেরকে সেফ অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করবে। বাট এবার আসি মূল জায়গায়, জাতীয় পার্টি। এবার একবার ভেবে দেখুন তো যে এই অবস্থায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক মোটামুটি জামাতমুখী, বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে পারেনি, এই অবস্থায় যদি জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন দিকে যাবে একটু বলেন? কারণ এই জাতীয় পার্টি বিগত অনেকগুলো নির্বাচনে আওয়ামী লীগকে সরকার গঠন করতে হেল্পিং হ্যান্ড হিসেবে জাতীয় পার্টি কাজ করেছে, বা প্রশ্নবিদ্ধ শেখ হাসিনার বিগত 2-3টি নির্বাচনে সেই মানে বৈধতা দিয়েছে এক কথায় এই জাতীয় পার্টি। তো সেক্ষেত্রে তো জাতীয় পার্টিকেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেফ অ্যান্ড সিকিউর জোন মনে করবে। জামাতকে তো মনে করেছিল বিএনপির অত্যাচারের মুখে পড়ে, বিএনপির নির্যাতনের মুখে পড়ে, যে জামাতই আমাদের জন্য সেফ অ্যান্ড সিকিউর। কিন্তু জামাতের চেয়েও আরেকটা সেফ অ্যান্ড সিকিউর জায়গা তৈরি হবে আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির ভোট বক্স। তার মানে এবার বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ভোটগুলো যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির বক্সে ঢুকে যায় তাহলে যে সর্বনাশ বলেছিলাম, সর্বনাশটা কার হবে বুঝতে পারছেন? সর্বনাশটা হবে জামাতে ইসলামের। আর পৌষ মাস কার হবে? ডিরেক্টলি পৌষ মাস হবে বিএনপির। কারণ বিএনপি এমনিতেই জামাতে ইসলামের মানে আওয়ামী লীগের ভোট টানতে পারেনি, ভয় ছিল যে ভোটগুলো সব জামাতের বক্সে চলে যায় কিনা। তো সেখান থেকে অন্তত বিএনপি একটা নিঃশ্বাস নিতে পারবে যে না, অন্তত আওয়ামী লীগের ভোট জামাতের বক্সে পড়ছে না। আর ইনডিরেক্টলি পৌষ মাস হবে আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দিয়ে, ঘোষণা দিয়ে, ভোট দিয়ে জাতীয় পার্টিকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবে আগামীর সংসদে। আর জামাতে ইসলামের জন্য আরো একটা সর্বনাশের খবর, সেটা হলো যে জামাতে ইসলামের রাজনীতির মাঠে যে একটা ইকুয়েশন এসে দাঁড়িয়েছিল, সবাই এটাই ভাবতেছিল যে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে না পারলেও ভালো একটা আসন সংখ্যা নিয়ে আগামীর সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে। নামে মাত্র কোনো বিরোধী দল না,
ভালো পরিমাণে আসন সংখ্যা নিয়েই একটা বিরোধী দল তারা হবে, বাট সেই জায়গায়ও জামাতের মনে হয় সর্বনাশ হবে। যে আওয়ামী লীগ, কারণ দেখুন এই 24-এর অভ্যুত্থানের পূর্বের কথা যদি একটু ভাবি, যে তখনকার সময়েও কিন্তু জামাতে ইসলামের ভোট ব্যাংকের চেয়ে জাতীয় পার্টির ভোট ব্যাংক বেশি ছিল। তো সেই জাতীয় পার্টির ভোট ব্যাংক তো আর হাওয়া হয়ে যায়নি, এখনো আছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পরিস্থিতিতে এসে, রাজনীতির পট পরিবর্তনে এসে জামাতের ভোট ব্যাংকও বেড়েছে, কারণ জামাত, চরমনাই সহ আরো কতগুলো ধর্মভিত্তিক দলকে নিয়ে একটা ঐক্য বা মোর্চা গঠন করতে চায়, সেক্ষেত্রে তাদেরও ভোট ব্যাংক বেড়েছে। বাট জাতীয় পার্টির ভোট ব্যাংক তো আগে থেকেই জামাতের চেয়ে বেশি ছিল। সেই ভোট ব্যাংক আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে ভোট জাতীয় পার্টিকে দেয়, তাহলে আগামীর নির্বাচনে এই জামাতে ইসলামের প্রধান বিরোধী দল হওয়ার জায়গায়ও তাদের চ্যালেঞ্জের মুখে পড়া লাগতে পারে, এবং সেই জায়গায়ও জামাতে ইসলামের জন্য এটা সর্বনাশ বয়ে আনতে পারে। তো এবার মনে হয় দর্শক শ্রোতা আপনারা ক্লিয়ার যে আগামীর নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে, বা এখনকার এনভায়রনমেন্টে মনে হয় যে অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে পৌষ মাস কোন কোন দলের জন্য আর সর্বনাশ কোন কোন দলের জন্য। দর্শক, এরশাদ সরকারের আমলের ডাকসাইটে নেতা আনোয়ার হোসেন মঞ্জু, যিনি কিনা বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান এবং দৈনিক ইত্তেফাকের এই মুহূর্তে মালিক, সেই আনোয়ার হোসেন মঞ্জুর যে জাতীয় পার্টি জেপি, তার নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টি থেকে ভেঙে আলাদা হওয়া আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আর এক অংশ, এই দুই জাতীয় পার্টির কিংবা জাতীয় পার্টির অংশবিশেষের নেতৃত্বে অন্তত 16টি দলের একটা জোট হতে চলেছে এবং আগামীকালকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা আসছে। বাংলাদেশের নির্বাচনমুখী যে রাজনীতি, সেই রাজনীতিতে সবথেকে বড় চমকটাই বোধহয় এটা হতে চলেছে, এবং অনেকে বলছেন যে এই 16 দলের সঙ্গে শেষ পর্যন্ত আরও বেশ কিছু দলের যোগদান পর্ব হতে পারে, এবং এই জোটটাকে কেন্দ্র করেই আওয়ামী ভোটের সমীকরণ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না, সেহেতু আওয়ামী লীগের নৌকার ভোটের সমীকরণ এই জোটের উপরে আসতে পারে। সুতরাং সব থেকে ফোকাস হবে এই জোটটা। এমন আলোচনা যখন বাংলাদেশের রাজনীতিতে আছে, তখন আলোচনা করে চলুন বোঝার চেষ্টা করি কারা থাকছে এই জোটে এবং কিভাবে এই জোট তৈরি হচ্ছে। রুহুল আমিন হাওলাদার কিংবা আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির মূল অংশ হিসেবে লাঙ্গল দাবি যখন কোর্টে করেছেন, তখন সেই ফয়সালাও বা কিভাবে হচ্ছে আদালতে। একদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে, অর্থাৎ মূল যে জাতীয় পার্টি, জি এম কাদেরের জাতীয় পার্টি, তাদেরকেই তো মূল জাতীয় পার্টি হিসেবে আমরা জানি, তারা নির্বাচন করতে পারবে। তাছাড়া নিবন্ধিত সব দল নির্বাচন করতে পারবে। এই তথ্য জানার পরে ভোটের ইকুয়েশনটা কিন্তু পাল্টে যেতে শুরু করেছে। এবার আগামীকালকে ঘোষণা হতে চলেছে এই আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারদের নেতৃত্বে গঠিত 16 দলের নতুন জোট। সেখানে কি বড় চমক থাকছে? গণমাধ্যম কি বলছে? আজকের পত্রিকা বলছে জাপা ও জেপির নেতৃত্বে বৃহত্তর রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ 8 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল। সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ কয়েকটি দলের সমন্বয়ে বৃহত্তর রাজনৈতিক জোটের ঘোষণা আসছে। ঘোষণা তারা দিয়ে দিয়েছে। এই জোটের আত্মপ্রকাশ উপলক্ষে আগামীকালকে বেলা 11টায় ইমানুয়েলস পার্টি সেন্টারে, গুলশানে যেটা অবস্থিত, গুলশান 1-এ, সেখানে সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা। এর আগে গত রোববার 27 নভেম্বর রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক মত বিনিময় সভায় এই জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত এই জোটে জাপা, জেপি ছাড়া আরও 14টি রাজনৈতিক দল রয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের মুখপাত্রের, এটার নাম দেওয়া হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, এটার মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে। এছাড়া আত্মপ্রকাশের আগে জোটের অন্তর্ভুক্ত সব দলের জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে একটি লিয়াজো কমিটিও গঠন করা হয়েছে। এখন চমকের ব্যাপার হচ্ছে যে এই 16 দল কারা? দুইটা অংশ, একটা দল জেপি এবং জাতীয় পার্টি হিসেবে যারা দাবি করছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের অংশটা, এই দুই দল বাদ দিয়ে আরও 14টা দল থাকছে। এই 14টা দল কারা, সেটা একটা বড় চমকের ব্যাপার, যে সেখানে চমক জাগানো কোনো কিছু থাকবে কিনা, কিংবা সেখানে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে 14 দলে থাকা দলগুলোর অবস্থান হবে কিনা, তারা একসঙ্গে জোটে আসছে কিনা, সেটা একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জোটকে কেন্দ্র করে আগামী ভোটে একটা ইকুয়েশনের কথা হচ্ছে। সেই
ইকুয়েশনটা হচ্ছে যে এই জোটের উপরে ভর করতে পারে আওয়ামী লীগের ভোট। সেই ক্ষেত্রে মূল জাতীয় পার্টি কারা হবে সেটা একটা বড় বিষয়। আদালতে সেই মামলাটা পেন্ডিং। কেউ কেউ ধারণা করছেন যে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জাতীয় পার্টিকে মূল জাতীয় পার্টি হিসেবে ঘোষণা দিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। কারণ জিএম কাদেরের যে অংশ, শামীম হায়দার পাটোয়ারি এবং জিএম কাদেরের যে অংশ যারা মূল জাতীয় পার্টি হিসেবে লাঙ্গলকে অন করেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, বিশেষ করে জিএম কাদেরের বিরুদ্ধে যে অভিযোগ, তাকে অনেক রাজনৈতিক দলই বলেন যে স্বৈরাচারের দোসর, ফ্যাসিস্টের দোসর। সেই তকমা দিয়ে সরকার যদি তাদেরকে মানে একটু সাইজ করতে চায় কিংবা চাপে ফেলতে চায়, তাহলে আদালত থেকে লাঙ্গলের সিদ্ধান্ত আনিসুল ইসলাম মাহমুদের দিকে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও জিএম কাদের যদি দোষী হন, ফ্যাসিস্টের দোসর হন, তাহলে একই সময়ে আনিসুল ইসলাম মাহমুদও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমনটা আমরা দেখেছি। আবার আনোয়ার হোসেন মঞ্জু, জেপির যিনি প্রধান, তিনিও আওয়ামী লীগের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের মতো বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেও তাকে আমরা দেখেছি। সুতরাং ওই ফ্যাসিস্টের দোসর এই তকমা আর বোধহয় খুব একটা কাজে লাগবে না। নির্বাচনের প্রাক্কালে, নির্বাচন যখন এগিয়ে আসছে, যদিও নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা সেই শঙ্কা এখনো রয়েছে, তারপরেও নির্বাচনটা এগিয়ে আসছে দৃশ্যত যখন মনে হচ্ছে, তখন এই জোটটা ভোটের রাজনীতিতে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করবে বলেও অনেকে মনে করেন। এবং এই জোটের উপরে এমনও হতে পারে যে এই জোটের শেষ পর্যন্ত যদি মূল জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদেরের জাতীয় পার্টিও যোগ দেয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না, যদি পর্দার অন্তরালে তাদের আওয়ামী লীগের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয় এবং আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা দেশের বাইরে থেকে যদি নির্বাচনকালীন সময়ে তাদের নিজের নিজের এলাকায় এই ক্যাম্পেইনটা করেন যে তোমরা সবাই ভোট দাও এই জোটকে, এই প্রার্থীকে, তাহলে কিন্তু আগামীতে নির্বাচনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেয়া হবে সরকারের এই ঘোষণার পরে এমনিতেই এনসিপি, জামাত ইসলামের বেশ গোস্বা আমরা দেখছি। তারা এটা মেনে নিতে চায় না, জাতীয় পার্টিকে তারা ভোট করতে দিতে চায় না। কারণ একটা আশঙ্কা রয়েছে, জাতীয় পার্টিকে যদি ভোট করতে দেয়া হয় তাহলে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে জাতীয় পার্টি হয়ে যেতে পারে প্রধান বিরোধী দল, কারণ তার উপরে ভর করবে আওয়ামী লীগের ভোট। সেটা একটা বড় শঙ্কার ব্যাপার হতে পারে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।